12 বছরে পুলিশের পেছনে খরচ বাড়লো দ্বিগুণেরও বেশি। স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট লাফিয়ে বাড়লো 3 গুণ, কিন্তু বন্ধ হয়ে গেল হাজার হাজার সরকারি স্কুল। ভাবছেন এটা শুধুই কোনো বাজেটের খতিয়ান? একদম নয়। যে তরুণ প্রজন্মকে পুলিশি নজরদারি আর এফআইআর এর ভয় দেখিয়ে চুপ করিয়ে রাখা যাবে ভেবেছিল দিল্লি, আজ বাঁকুড়া থেকে দিল্লি পর্যন্ত সেই তরুণদের প্রতিবাদী কাঁপিয়ে দিচ্ছে ক্ষমতার মসনদ। দিল্লি দরবারে আজ প্রবল আতঙ্ক। আমলাতন্ত্রের অন্দরমহলে চূড়া বিদ্রোহ শুরু হয়েছে। খোদ স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লি ছেড়ে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন। যাদের দাপটে নাকি পুরো দেশ কাঁপতো, আজ সাধারণ ছাত্রদের একটা প্রশ্নের মুখে তাদের তৈরি করা পুরো সিস্টেমটাকেই ধসে পড়ছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। 2014 সাল, ঠিক 12 বছর আগে নরেন্দ্র মোদী যখন দেশের প্রধানমন্ত্রী হলেন, তখন ভারতের জনসংখ্যা ছিল 125 কোটি। আজ সেই সংখ্যাটা পৌঁছে গিয়েছে 147 কোটিতে। পরিসংখ্যানগুলো একটু খেয়াল করুন। 2014 সালে এই দেশে একজন পুলিশের পেছনে খরচ হতো গড়ে 505 টাকা, আর 12 বছর পর আজকের দিনে একজন পুলিশের পেছনে খরচের অঙ্কটা গিয়ে দাঁড়িয়েছে 1177 টাকায়, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। এই 12 বছরে স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট বেড়েছে 3 গুণেরও বেশি। 12 বছর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট ছিল 84,000 কোটি টাকা, আর এই বছরের বাজেটে সেই বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 2,55,234 কোটি টাকা। ভাবা যায়? মনে রাখবেন, এই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কিন্তু শুধু সাধারণ পুলিশ কাজ করে না। দিল্লি পুলিশ, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, অসম রাইফেলস, এনএসজি, জম্মু কাশ্মীর পুলিশ থেকে শুরু করে ইন্টেলিজেন্স ব্যুরো, সবটাই এদের নিয়ন্ত্রণে। আর এই সব মিলিয়েই দেশবাসীর ওপর পুলিশি খরচ 505 টাকা থেকে লাফিয়ে 1177 টাকায় পৌঁছেছে। এত ব্যাপক, এত বহুগুণ বাজেট বৃদ্ধি আর কোনো মন্ত্রকের ভাগ্যে জোটেনি। এবার আসি সুপ্রিম কোর্টের কথায়। সুপ্রিম কোর্টের বাজেট 2014 সালে ছিল মাত্র 134 কোটি টাকা। আজ সেই বাজেট কত জানেন? প্রায় 650 কোটি টাকা। শুরুতেই এই তথ্যগুলো আপনাকে কেন দিচ্ছি? কারণ এই কালখণ্ডে দেশের প্রত্যেকটা ক্ষেত্রকে কেন্দ্র করে সরকারের কাজ করার যে পদ্ধতি, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কেন এত ক্ষোভ জমা হচ্ছে সেটা বোঝা দরকার। সরকার তার সমস্ত শক্তি, সাহস আর দেশের বিভিন্ন প্রশাসনিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের পরাক্রম জাহির করতেই ব্যস্ত ছিল, যার নিটফল দেশ জুড়ে সবাই ভয় ভক্তিতে মুখ বুজে থাকতে বাধ্য হয়েছিল। বুক ফাটলেও কেউ মুখ ফুটে বলতো না। চারপাশে একটাই বার্তা অনবরত ছড়িয়ে দেওয়া হচ্ছিল, অন্য যে কোনো ক্যাবিনেট মন্ত্রীর তুলনায় স্বরাষ্ট্রমন্ত্রীর শক্তি, তার কাজের ধরন আর তার ব্যক্তিগত ভাবমূর্তি অনেক বেশি শক্তিশালী। কিন্তু 20শে জুলাইয়ের পর থেকে এক ঝটকায়, হ্যাঁ ঠিক এক ঝটকায়, এই বিপুল বহর যেন হঠাৎ ফিকে হতে শুরু করেছে। ইতিহাসে এই প্রথমবার ঘটল এমন ঘটনা। যন্তর মন্তরে অহিংস আন্দোলনে থাকা ছাত্রদের ছবি ফেসিয়াল রেকগনিশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে বন্দী করা হলো। খোঁজা শুরু হলো তাদের অতীত ইতিহাস, তার নামে আগে কোনো এফআইআর দায়ের হয়েছিল কিনা। সরকার যে বিশাল ডেটা ব্যাংক বানিয়ে রেখেছে, প্রযুক্তিকে কাজে লাগিয়ে শুধু ফেস আইডেন্টিফিকেশনের সাহায্যে সেই ডেটাবেস থেকে আন্দোলনকারী ছাত্রদের অতীত খুঁড়ে বের করা হলো। সুপ্রিম কোর্টে গিয়ে সরকার দাবি করলো আন্দোলনরতদের মধ্যে প্রায় 2000 জনের উপর নাকি আগে থেকেই নানান এফআইআর এবং মামলা ঝুলছে। লক্ষণীয় বিষয় হলো, এই জামানায় সরকার সব কিছুতেই প্রযুক্তির চরম ব্যবহার করে চলেছে। এমনকি এক সময়ের মনরেগা প্রকল্পে পর্যন্ত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ফেস রেকগনিশনের সাহায্য নেওয়া হয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? আরটিআই করে যে তথ্য সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে ফেসিয়াল রেকগনিশনের মাধ্যমে যে অতীত ঘেটে বের করার চেষ্টা করা হচ্ছে, তার প্রায় 80% ভুল প্রমাণিত হচ্ছে। কিন্তু আসল প্রশ্নটা আরো গভীর। একদিকে যখন এই দেশে পুলিশি নজরদারি আর পুলিশি বাজেট আকাশ ছুঁয়েছে, ঠিক সেই একই সময় এই দেশের স্কুলের সংখ্যা কমেছে হু হু করে। পরিসংখ্যান শুনলে অবাক হবেন। 2014 সালে এই দেশে স্কুল শিক্ষার বাজেট ছিল প্রায় 55,000 কোটি টাকা, আর দীর্ঘ 12 বছর পর সেই বাজেট গিয়ে পৌঁছেছে মাত্র 83,000 কোটি টাকায়,
অর্থাৎ এই 12 বছরের স্কুল শিক্ষায় বাজেট বেড়েছে মোটে 28,000 কোটি টাকা। যেখানে আজকে জেন আলফা প্রজন্ম গ্রাম থেকে শহরে শিক্ষার খোঁজে বেরিয়ে পড়ছে, সেখানে শিক্ষা ব্যবস্থা পুরো নড়বড়ে হয়ে পড়েছে। প্ল্যানিং কমিশন এবং পরবর্তীতে নীতি আয়োগের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছিল, একটা স্কুলের আয়ু এবং প্রতিনিয়ত বাড়তে থাকা ছাত্র সংখ্যার চাহিদার সাথে তাল মেলাতে গেলে প্রতিটি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষা বাজেটকে অন্তত 112% হারে বাড়াতে হবে। তা না হলে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সামগ্রিক শিক্ষা বাজেটে 112% তো অনেক দূরের গাড়ি। বৃদ্ধির হার 50%-এর কোঠাও পার করতে পারছে না। একদিকে চরম ধসে পড়া শিক্ষা ব্যবস্থা, অন্যদিকে মানুষের ভেতরে পুষে রাখা চরম ক্ষোভ, আর এই ক্ষোভের আগুনে তেল ঢালছে চাকরির অভাব। দেশের তরুণ সমাজকে সরকার আজ কাজ দিতে পারছে না। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক এবং স্পর্শকাতর হয়ে উঠেছে, চারপাশে সরকার সম্পর্কে আজ একটাই স্পষ্ট বার্তা ছড়িয়ে পড়ছে যে আমরা আসলে দেশ চালানোর যোগ্যই ছিলাম না। শুধু দাপট, আগ্রাসন আর ভয় দেখিয়ে এতদিন সমস্ত চেপে রাখা হয়েছিল। কিন্তু এভাবে আর কতদিন? চেপে রাখা এই অসন্তোষ এখন এক ভয়ঙ্কর এবং বিস্ফোরক পরিস্থিতির দিকে রূপ নিচ্ছে। 2014 সালে যখন প্রধানমন্ত্রী প্রথম শপথ নেন, তখন এই দেশের সরকারি স্কুলের সংখ্যা ছিল 11,07,000। আর আজ যখন ছাত্ররা নিজেদের অধিকারের দাবিতে রাজপথে নামছে, তখন সরকারি স্কুলের সংখ্যাটা কমে 10 লক্ষের নিচে নেমে গেছে। গত বছরের সরকারি তথ্য অনুযায়ী সংখ্যাটা ছিল 10,13,000, আর চলতি বছরের গড়ে তা নেমে দাঁড়িয়েছে প্রায় 9,85,000-এ। সহজ কথায় দেশের স্কুলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। গড়ে প্রতিদিন প্রায় 25টি করে সরকারি স্কুল বন্ধ হচ্ছে। সমস্যাটা কিন্তু শুধু স্কুল বন্ধ হওয়াতেই সীমাবদ্ধ নয়। যে সমস্ত ছাত্ররা স্কুলে যাচ্ছে তাদের পরিবারকে মাসে 5 কেজি চাল গন্ত ধরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু পড়াশোনার মান কোথায়? মিড ডে মিলের অবস্থান দিন দিন বাজে হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে স্কুলে ভর্তির হারে। 2014 সালে যেখানে স্কুলে মোট নাম এনরোলমেন্ট ছিল 26,95,00,000, আজ তা কমে দাঁড়িয়েছে 24,70,00,000। অর্থাৎ সবকিছুর গ্রাফই নিচের দিকে। দেশের যে 5টি রাজ্যে সবচেয়ে বেশি স্কুল বন্ধ হয়েছে তার তালিকাটা একটু দেখা যাক। 1 নম্বর স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, যেখানে বিজেপি সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় রয়েছে, যেখানে গত বছর পর্যন্ত 29,599টি স্কুল বন্ধ হয়েছে, যা এই বছর গড়ে প্রায় 31,000-এ পৌঁছে গিয়েছে। 2 নম্বরে উত্তরপ্রদেশ, বন্ধ স্কুলের সংখ্যা 26,000 ছাড়িয়েছে। 3 নম্বরে ওড়িশা, যেখানে প্রায় 11,000 স্কুল বন্ধ হয়েছে। 4 নম্বরে আসাম, সংখ্যাটা 9,000-এর কাছাকাছি। আর ঠিক এই চরম ব্যর্থতার মাঝখানে দেশের পুলিশি খরচ কিন্তু 505 টাকা থেকে বেড়ে প্রতি মাথার পিছু 1177 টাকায় পৌঁছে গেছে। 2014 সালের তুলনায় এই পুরো প্রশাসনিক শাসনযন্ত্র চালানোর খরচ 1.25 লাখ কোটি টাকা থেকে লাফিয়ে প্রায় 8 লাখ কোটি টাকা পার করে গেছে। আসলে কি চলছে? কেন্দ্রে একজন ব্যক্তি বসে আছেন, যিনি সরকারি আমলাদের দিয়ে একটা নিরাপত্তার দুর্গ বানিয়ে রেখেছেন। কাজ হোক বা না, এই সরকারি বাবুদের সমস্ত সুবিধা আর মহার্ঘ ভাতা নিশ্চিত করা হচ্ছে। আর সংবিধানে দেওয়া ক্ষমতার অপব্যবহার করে পুরো দেশে চালানো হচ্ছে এক ধরনের পুলিশি গণতন্ত্র। কিন্তু 20শে জুলাইয়ের পর যেন এক ঝটকায় এই প্রভাব আর ক্ষমতা গায়েব হয়ে গেল। ড্যামেজ কন্ট্রোলে নেমে আগে দলীয় সংগঠন বদলানো হলো, এখন রাজ্যপালদের বদলানোর প্রস্তুতি চলছে। আর এরপর হয়তো পুরো মন্ত্রিসভাই বদলে ফেলা হবে। যন্তর মন্তরে নিরাপত্তার জন্য কত শত আয়োজন, কিন্তু কে জানতো এক লহমা একটি সাধারণ ছেলে বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে বাস ধরে বাঁকুড়া শহরে পৌঁছবে, সেখান থেকে লোকাল ট্রেনে কলকাতা, তারপর সেখান থেকে ট্রেন ধরে সোজা দিল্লি। দিল্লি স্টেশনে নেমে হেঁটে হেঁটে যন্তর মন্তরে গিয়ে বসে পড়বে, আর তার দাবিতে শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে হবে। ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। আন্দোলনের পর যখন ঘোষণা হলো যে নিজেদের এলাকার স্কুলগুলোর হাল হকিকত গিয়ে খতিয়ে দেখতে হবে, তখন সেই ছেলেটি ফিরে গেল বাঁকুড়ার কালীসুন্ডা গ্রামে, গিয়ে নিজের গ্রামের সরকারি স্কুলটা ঘুরে দেখলো। আর তাতেই খেপে গেল শাসক দলের লোকেরা। শুরু হলো বচসা এবং মারধর। আর এই সংঘর্ষের জেরে প্রাণ গেল ওই তরুণের বাবার।
আমি কার কথা বলছি জানেন? ছেলেটির নাম আব্দুল আজিজ আর তার নিহত বাবা শেখ মোহাম্মদ মাফিক। আজ বাঁকুড়ার গ্রামে গিয়ে যারা দাঁড়াচ্ছে সেই ছেলেগুলো আসলে কারা, তাদের বয়স কত, তাদের যাতায়াতের টাকা কোথায় পাচ্ছে? শাসক দলের মাথায় হয়তো এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু ওদের ভাঙাচোরা ঘরে গিয়ে উকি দিলে আসল সত্যটা বোঝা যায়। ওরা যেন মাথায় কাফন বেঁধে রাজপথে নেমেছে। ওদের স্পষ্ট কথা, দেশে যে চরম অন্ধকার নেমে এসেছে তা দূর করে দেশকে আগে ঠিক লাইনে ফেরাতে হবে। আমরা কারোর গদি উল্টে দিতে আসিনি, আমরা শুধু চাই আপনারা জবাবদিহি করুন, দায় নিন, সমস্যা মেটাতে নীতি তৈরি করুন। আমরা সরকারের পাশে দাঁড়াবো, কিন্তু সরকার যদি তা না করে তবে মনে রাখবেন, দেশের প্রতিটি শিক্ষিত তরুণ মস্তিষ্ক যারা স্কুল কলেজের করুণ দশা দেখছে তারা আজ বেদনাদায়ক সত্যিটা ধরে ফেলেছে। তারা বুঝে গেছে এই দেশে আপনারা পরীক্ষার আয়োজন তো করে দেন, কিন্তু পরীক্ষা শেষে চাকরি বা কাজের ব্যবস্থা করার ক্ষমতা আপনাদের নেই। এই কঠিন বাস্তবতা আর অসন্তোষ যখন দিন দিন ডালপালা মেলছে, তখন গোটা পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। দেশের যে তরুণ সমাজ আর ছাত্র শক্তির উপর ভর করে একটা দেশ এগোনোর কথা, দেশের এই বেহাল দশা দেখে আজ তারা চরম উদ্বিগ্ন এবং বিচলিত। অথচ এত কিছুর পরও দেশের এই যুব সমাজ কিন্তু হিংসার পথ বেছে নেয়নি। তারা অত্যন্ত সংযত থেকে আপনাদের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছে, বিতর্ক করছে। আর বিনিময়ে আপনারা কি করছেন? সুপ্রিম কোর্টে গিয়ে দাবি করছেন যন্তর মন্তরে আন্দোলনরত ২৫০০ ছাত্র নাকি অসামাজিক এলিমেন্ট, ওদের নাকি অপরাধের রেকর্ড আছে, আর ওদের উপর চাপানো এই সমস্ত এফআইআর নাকি কখনোই তোলা হবে না। আর ঠিক এই জায়গায় এসে সুপ্রিম কোর্টও যেন সরকারের সুরেই সুর মেলাতে শুরু করলো। আদালত বলল, আমরা একটা কমিটি গঠন করে দিচ্ছি, সেই কমিটির কাছে এসে আপনারা নিজেদের বক্তব্য জানান, কাকে কোন ছাত্রের উপর কেন এফআইআর হওয়া উচিত বা উচিত নয় তা এখানে এসে ব্যাখ্যা করুন। ছাত্রদের দাবি একদম পরিষ্কার, আগে সবকটি এফআইআর এর পূর্ণাঙ্গ তালিকা আমাদের হাতে তুলে দিন। কিন্তু সরকার সেই তালিকাটুকুও তাদের দিতে নারাজ। এমনকি এই তদন্ত কমিটিতে ঠিক কারা থাকবেন সেই নিয়ে এক রহস্যময় ধোঁয়াশা আর সাসপেন্স বজায় রাখা হয়েছে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়াচ্ছে, নরেন্দ্র মোদী আর অমিত শাহের তৈরি করা এই তথাকথিত সিস্টেম কি তবে ভেতরে ভেতরে সম্পূর্ণ ধসে পড়ছে? পরিস্থিতিটা ভালো করে বোঝার চেষ্টা করুন। গত ২০ তারিখের আগে পর্যন্ত কিন্তু দেশের তরুণ সমাজ এবং ছাত্ররা রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে চেয়েছিল। তারা কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরতে চায়নি। যন্তর মন্তরে যারা আন্দোলনে নেমেছিল তারা কোনো দলীয় এজেন্ডা নিয়ে আসেনি। তাদের দাবিগুলো ছিল অত্যন্ত সাধারণ, ন্যায্য এবং অরাজনৈতিক। কিন্তু গত ২০ তারিখে পুলিশ দিয়ে যেভাবে আক্রমণ চালানো হলো, স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে যেভাবে ছাত্রদের উপর অত্যাচার হলো, তার নিট ফল কি হলো জানেন? সরকার নিজেই যেন ওই তরুণদের টেনে নিয়ে রাহুল গান্ধীর জিম্মায় তুলে দিল। খোদ কেন্দ্রীয় সরকারের এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার সূত্র থেকে পাওয়া খবর বলছি, আজকের দিনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে কাজের কোনো কোঅর্ডিনেশন বলতে আর কিচ্ছু অবশিষ্ট নেই। পুরো প্রশাসনিক সমন্বয় ব্যবস্থাটাই নাকি একেবারে ভেঙে পড়েছে। আমলাদের ঘর থেকে সিস্টেমের খবর পৌঁছে যাচ্ছে রাহুল গান্ধীর কাছে, অথচ বাইরে থেকে প্রচার চালানো হয় এটি নাকি প্রবল পরাক্রমী লেজার আই সরকার। কিন্তু আজ পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে? ক্যাবিনেট সচিবের নির্দেশ সচিবরা শুনছেন না, রাজ্যগুলোর মুখ্য সচিবরা পাত্তাই দিচ্ছেন না, কারণ আমলা এবং প্রশাসনিক আধিকারিকরা হাওয়া কোন দিকে বইছে তা খুব ভালো বোঝেন। তাদের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে গেছে যে ক্ষমতার চূড়ায় বসে থাকা শীর্ষ নেতৃত্বের সেই একচ্ছত্র দখল আর নেই। আর ঠিক এই মহাসংকটের সময় এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? তিনি হঠাৎ দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন, কখনো মুম্বাই, কখনো চেন্নাই, তো কখনো শিলিগুড়ি। এই সপ্তাহেই তার শিলিগুড়ি আসার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী কি তবে কেন্দ্র থেকে নজর ঘোরাতে চাইছেন, নাকি সরকারের অন্দরমহলের ভিতটাই এখন চরম সংঘাত আর অচলাবস্থায় তোলপাড় হচ্ছে? যে দাপট, যে পুলিশি রাজ্য আর ভয়ের রাজত্ব তৈরি করে গত ১২ বছর ধরে সমস্ত শাসন চেপে রাখা হয়েছিল, আজ সাধারণ ছাত্র এবং তরুণদের স্পষ্ট প্রশ্নের মুখে তা ভেঙে পড়তে শুরু করেছে। আসল পরিবর্তনটা ঠিক কোথায় ঘটছে জানেন? এতদিন এই জেন আলফা বা খুদে প্রজন্ম কখনো কারোর মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করতে জানতো না,
তারা স্কুলের শিক্ষককে প্রশ্ন করতো না, কলেজের প্রিন্সিপালকে প্রশ্ন করতো না, এমনকি জেলার প্রশাসনিক প্রধান বা ডিএম কেও প্রশ্ন করার সাহস পেত না। কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে। তারা আজ সরাসরি প্রশ্ন তুলছে। আর শুধু ছাত্ররা কেন, এই একই ছবি আজ দেখা যাচ্ছে দেশের কেন্দ্রীয় আমলাতন্ত্র বা প্রশাসনিক ব্যবস্থার ভেতরেও। নিচু তলার ছোট ছোট বাবুরা এখন ঊর্ধ্বতন বড় অফিসারদের কলার ধরে প্রশ্ন করছেন, আপনারা আমাদের এই আইনি প্যাচে কেন ফাঁসালেন? ভেতরের খবর শুনবেন। এক ডিসিপি সাফ বলছেন, আমি তো সেদিন যন্তর মন্তরেই ছিলাম না, কোনো ফাইলেও আমি সই করিনি। অন্যদিকে মন্ত্রী বলছেন পেলেট গান নাকি চালানোই হয়নি, আবার অন্য মন্ত্রী বলছেন চালানো হয়েছে। কেউ বলছেন AK-47 থেকে গুলি চলেনি, তো কেউ বলছেন চলেছে। পুরো শাসন ব্যবস্থায় আজ এই চরম বিশৃঙ্খলা আর অসঙ্গতির কারণ কি? কারণ নিচু তলার আমলা এবং পুলিশ অফিসারেরা আজ প্রশ্ন করতে শুরু করেছেন। তারা বড় কর্তাদের মুখোমুখি দাঁড়িয়ে স্পষ্ট বলছেন, আপনারা মৌখিক আদেশ দিয়ে তো পার পেয়ে যাবেন, আপনারা রাজনীতিবিদ, হাজার কোটি টাকা কামিয়ে দুবাই বা লন্ডনে বিলাসবহুল ভিলা বানিয়ে নেবেন। ক্ষমতা গেলে সেখানে গিয়ে ললিত মোদী, নীরব মোদী কিংবা বিজয় মালিয়ার সঙ্গে বসে জিঞ্জার টনিক খাবেন। কিন্তু আমাদের কি হবে? প্রশাসনের নিচের তলার কর্মীরা খুব ভালো করেই জানেন, সরকারের ফাইল কোনোদিন চিরতরে গায়েব হয়ে যায় না। প্রতিটি ফাইলের অজস্র প্রতিলিপি থাকে, হাজারটা জায়গায় কপি জমা থাকে। কালকে সরকার বদলালে ফাইল আবার পুনর্নির্মাণ করা কোনো ব্যাপারই নয়। ফলে অন্যায্য বা বেআইনি কোনো আদেশ পালন করতে গিয়ে ফেঁসে যাওয়ার ভয় আজ নিচু তলার অফিসারেরা উচ্চ পদস্থ কর্তাদের প্রশ্ন করছেন। আর সেই প্রবল ভয় ওপর তলার অফিসারদের সঙ্গে মাঝখানের অফিসারদের কোঅর্ডিনেশন আজ ভেঙে পড়েছে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, শুধুই যে ছাত্র বা জেন জি জেগে উঠেছে তা নয়, দেশের তরুণ, বেকার, কৃষক থেকে শুরু করে এবার পুরো আমলাতন্ত্রের ভিত কেঁপে উঠছে। ঠিক এই রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগাতে কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা কংগ্রেস ওয়ার্কিং কমিটি গতকাল বড় সিদ্ধান্ত নিয়েছে। তাদের পুরো আগামী পরিকল্পনা এবং কৌশল এখন আবর্তিত হচ্ছে এই জেন জি আর জেন আলফাকে কেন্দ্র করে। কংগ্রেসের সাধারণ সম্পাদক KC বেণুগোপাল প্রেস ব্রিফিং এ স্পষ্ট জানিয়েছেন, শুধু কোটা, দেরাদুন, প্রয়াগরাজ কিংবা পুনের মতন 3-4টি শহরে আন্দোলনের মধ্যে তারা সীমাবদ্ধ থাকবে না। পুরো ভারতের প্রায় 800টি শহরে এবার এই তরুণ প্রজন্ম এবং জেন জিকে সাথে নিয়ে আন্দোলনে নামছেন রাহুল গান্ধী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের এই নতুন 18 শহরের আন্দোলন কর্মসূচির ব্যাপ্তি এবং প্রভাব নাকি তাদের আগের ভারত জোড়ো যাত্রার চেয়েও অনেক বেশি বড় এবং ব্যাপক হতে চলেছে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতার ভেঙে পড়া ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে রাহুল গান্ধী সরাসরি দেশের এই তরুণ এবং নতুন প্রজন্মের শক্তির উপর ভর করেই নিজের রাজনৈতিক লড়াইয়ের ময়দান সাজাচ্ছেন। আসলে সমস্ত বাধা, ক্ষমতার অপব্যবহার আর ক্রমাগত রাজনৈতিক আক্রমণের মুখোমুখি দাঁড়িয়েও রাহুল গান্ধী আজ প্রমাণ করে দিয়েছেন যে তিনি কোনো সাময়িক সুবিধাবাদী রাজনীতিক নন। দেশের ভগ্ন শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব আর যুব সমাজের তীব্র হতাশার মাঝে তিনি হয়ে উঠেছেন প্রতিরোধের এক অদম্য প্রতীক। যে তরুণ সমাজকে শাসন ব্যবস্থা এতদিন অবহেলা করে এসেছে, সেই তরুণদের হাত ধরেই তিনি ক্ষমতার অহংকার চূর্ণ করতে তৈরি। রাষ্ট্রীয় শাসকের বানিয়ে রাখা ক্ষমতার দুর্গে ফাটল ধরিয়ে তরুণ ভারতের এই অদম্য উন্মাদনাকে সাথে নিয়ে রাহুল গান্ধী আজ যে নতুন রাজনৈতিক ঝড়ের জন্ম দিয়েছেন, তা আগামী দিনে এই দেশের রাজনীতির পুরো মানচিত্রটাই চিরতরে বদলে দিতে চলেছে। শুধু দেখতে থাকুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।